তো বস, কি হালচাল? বাড়ি থেকে 1100 কিলোমিটার গাড়ি চালিয়ে, হ্যাঁ ঠিক শুনেছো, 1100 কিলোমিটার গাড়ি চালিয়ে পৌঁছেছিলাম পোখরা। সেখানে রাস্তায় ভাই হেঁটে, ছবি তুলে, আয়নার সামনে ক্যাত মেরে, মোরগ মুরগির বংশ ধ্বংস করে, নির্লজ্জের মতো দন্ত বিকশিত করে দিয়েছিলাম ঘুম। কারণ পরের দিনের সকালটা হতে চলেছিল ঠিক এই রকম। জায়গাটার বিউটিটা দেখো, জাস্ট বিউটি। একটু ভাবুক হয়ে গেছি, বুঝতেই পারছো। ভাবনাম এক বহে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের ফান্সার, আর এই হচ্ছে আমাদের পারমিট, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট। যদি এখন পেট্রোল না পাওয়া যায় ওখানে, কিন্তু আমাদের রীতিমতো প্রবলেমে পড়তে হবে। ভাই এটা দেখা যেত না, কিছু করার নেই আমার একটা। চারিদিকে ক্লাউডি হয়ে রয়েছে রীতিমতো, একদম ওয়েদার ফোরকাস্ট এখানের খারাপ। हमको इंटरनेट लगेगा, वाईफाई लगेगा, खाना डिलीवरी लगेगा, ज़ेप्टो ज़ोमैटो लगेगा। গুড মর্নিং ফ্রম পোখরা, নেপাল। উঠে এই সিন দেখছি, আর সকাল এখন 7:30, আর অ্যাকচুয়ালি মন খারাপ করার দৃশ্য, বা বলতে পারি একদমই ডিসঅ্যাপয়েন্টিং একটা স্ট্রাকচার। পুরো বৃষ্টি হচ্ছে। তো যেটা কালকে মানে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে যেতে দিচ্ছে কিনা না যেতে দিচ্ছেন, তার একটা আপডেট দেবো তোমাদেরকে। চারিদিকে ক্লাউডি হয়ে রয়েছে রীতিমতো, একদম ওয়েদার ফোরকাস্ট এখানের খারাপ। জানি না ওপরে কী হবে, নিচে কথা বলবো কারোর সাথে, বা নিচে পারমিট এজেন্টের সাথে কথা বলতে হবে। সামনে লেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে ফেওয়া লেক বা পোখরা লেক। আমাদের মোটামুটি নেপাল ট্যুরিজমের ডিস্টেন্স, যেটা বোর্ডটা, তার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 3 কিলোমিটার। তো যাবো এখান থেকে, আগে দেখি পারমিট ইস্যু হয় কিনা। সব নিয়ে আপাতত ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট। মারফা আমাদের আজকে ডিস্টেন্স হচ্ছে মারফা। তো মারফার ডিস্টেন্স মোটামুটি কিছু না হলে 163 কিলোমিটারের কাছাকাছি। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি যে এখানে কেন আমরা কিভাবে এসেছি, তো আগের ব্লগটা দেখে নাও, তবেই তোমরা এই গোটা সিরিজের সাথে কানেক্ট করতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল আইকনটাকে একটু ক্লিক করে দিতে হবে। তো চাই না একটু ওয়েদারটা একটু ক্লিয়ার হোক, দেন বেরোবো। বেরিয়ে সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তো টাটা। টাইম এখন 9:05, আর আমরা আপাতত এতটা পর্যন্ত রেডি হতে পেরেছি। আর আমাদের ব্রেকফাস্ট এখানে দিয়ে গেছে। ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা আর একটা ডবল ডিমের অমলেট। তো আলুর পরোটাটার দাম হচ্ছে 150 টাকা নেপালি, আর ডাবল ডিমের অমলেটটা কত নেবে এখনো জানি না, কারণ এটা লিস্টের মধ্যে ছিল না, এটা আমরা ইনক্লুড করিয়েছি। তো আপাতত ব্রেকফাস্ট কমপ্লিট করি। চলো, বাইক কোল্ড স্টার্ট ডান। আর এখান থেকে অ্যাকচুয়ালি কাজ অনেক কিছুই রয়েছে, যেটা হচ্ছে ফার্স্টে যেতে হবে হচ্ছে আমাদের ডিসি অফিস। আর একটা সমস্যা দেখা দিয়েছে, বাবুসোনার ইঞ্জিন অয়েলটার লেভেল অনেক কমে গেছে, প্রায় 500 ml মতো কমে গেছে। তো ইঞ্জিন অয়েল টপ আপ করিয়েছি, বাট বাই এনি চান্স ওপরে গিয়ে যদি আরও টপ আপ করাতে হয়, সেই জন্য একটা ইঞ্জিন অয়েল ক্যারি করতে হবে, ইঞ্জিন অয়েলের দোকান খুঁজতে হবে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে আমাদেরকে ফিউয়েল করতে হবে, তুলতে হবে, কারণ আমার এখানে দেখাচ্ছে মোটামুটি 80 কিলোমিটার রেঞ্জ। চলো, অন দ্য রোড বেরিয়ে পড়েছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো, এখন খুঁজতে হবে আমাদের এনটিবি মানে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিস। একটু আগে এসে গেছি এখান থেকে, এই জাস্ট বাঁ দিকটা। কিন্তু তার আগে আমরা একটা পেট্রোল তুলবো, পেট্রোল তুলে দেন তারপরে যাওয়া যাবে। এই বাঁ দিকটা জাস্ট শো করছে, একদম লেক সাইডেই ট্যুরিজম বোর্ডের অফিস। তো চলো এগিয়ে যাই। ম্যাপটাকে লাগাতে হবে, কেন ম্যাপটা এরমভাবে ইম্পসিবল লাগানো, যা বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। তো চলো, বাইকে ফার্স্ট টাইম এত টাকার তেল তুলেছি, 1795 টাকার আমার তেল উঠেছে। আর ট্রিপ মিররটা সেট করে দিই, একদম ডান। तो नेपाल की गलियों से घूमते हुए हम पहुंच गए नेपाल टूरिज्म बोर्ड। यहाँ से हमको बनाना है परमिट। समस्त डिटेल्स আমি পারমিটের তোমাদেরকে জানাচ্ছি, আগে পারমিটটা কমপ্লিট করি।
A few moments later. পারমিট করা ডান। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পারমিট। এটা বাবুসোনার পারমিট, আমার পারমিটের ঘরে মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বলে আমি আর বের করিনি। তো কিছুই লাগলো না, জাস্ট একটা ফর্ম দেবে, ফিল আপ করবে, আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর আধার কার্ড অরিজিনাল, দ্যাটস ইট। কিছু লাগবে না, জাস্ট আমি গেলাম 5 মিনিটের মধ্যে এই নেপাল ট্যুরিজম বোর্ড অফিস, এখান থেকে করে নিয়ে চলে এলাম। সো এই হচ্ছে আমাদের ভানসার, আর এই হচ্ছে আমাদের পারমিট, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট। তো ঠিক আছে এনাও। তো বাকি কথা, রাস্তায় অবস্থা খুবই শোচনীয়, কারণ বৃষ্টি কনস্ট্যান্ট পড়ছে। জানি না কতটা আমি ভ্লগিং করতে পারবো, কেননা আমাকে গোপ্রো ইন অ্যান্ড আউট করতে করতে যেতে হবে। কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে বলে মানে না হেলমেট খুলে রাখতে পারছি, না হেলমেট পরে রাখতে পারছি, ফগ জমে যাচ্ছে। এবার ঠান্ডাটা বেশ ভালোই পড়তে শুরু করেছে, মানে ফিল হচ্ছে হাতে। ওকে, অ্যাকচুয়ালি বৃষ্টিটা না থাকলে অনেকটাই ইজি হতো, বাট কই না, চলো যা হয় ভালোর জন্য হয়। রাধে রাধে। তো যেখানে আছে সেটার নাম হচ্ছে ফেদি, আর একদম প্রপার পাহাড়ি রাস্তা স্টার্ট। এতদিন ধরে যেটা ওয়েট করছিলাম, প্রপার পাহাড়ি রাস্তা, যাতে কার্ভ হবে আর সামনে এরকম ভিউ হবে। অবভিয়াসলি ওয়েদারটা আমার পাহাড়ে একটু ফেভারিট ওয়েদার, বাট এখন ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। কেন সত্যি কথা বলতে, সামনে যা যা পিকগুলো ছিল সবগুলো কিন্তু মেঘে ঢেকে গেছে। হচ্ছে আপাতত আমাদের বেনি তো যাওয়া হচ্ছেই, বেনির পরে রাস্তাটা একটু খারাপ হবে। এরকম যদি বৃষ্টি পড়ে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ হবে। তো সেখান থেকে আমরা ডিসাইড করবো যে সেখান থেকে আমরা স্টে করে যাব কি আমরা আবার ওপরে উঠবো। তো দেখা যাক, এখনো পর্যন্ত সেরকম কিছু চিন্তাভাবনা করা হয়নি। বাঁ দিক দিয়ে আমাদের অ্যাকচুয়ালি চলে যাচ্ছে হচ্ছে সেতিগন্ড, এই কালীগণ্ডকী নদী। আর মোজাতে আমার বা আমি জুতোতে মধ্যে আমি জল ফিল করতে পারছি। এই একটা জিনিস না খুব ক্রিটিক্যাল জিনিস, মানে পাহাড়েতে বৃষ্টি হলে এই হাতের গ্লাভস আর পায়ের মোজা বা পায়ের জুতো খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। মানে অনেকটা কনফিডেন্স এনে দেয় যদি এগুলো পুরো ড্রাই থাকে। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা গাড়ি চালাচ্ছি। এখানে বৃষ্টির ফোনটা অতটা জোরে নেই, কারণ পুরো মেঘের মধ্যেই আমরা আছি। আর পাহাড়ে মেঘ ঢুকলে একটা আলাদা ফিল দেয়, ও থ্রিলিং ফিল দেয়। ও ভাই সাহ। তো কুসমা যে সব বড় সাসপেনশন ব্রিজ, তো সেটা এখান থেকে এখনও 36 কিলোমিটার। সামনের ভিজিবিলিটি একদম জিরো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ব্যাক লাইট জ্বলছে গাড়ির, এইটুকুনি বুঝতে পারছি। আর হঠাৎ করে একটা করে বাস চলে আসছে। তো টাইম এখন 12:51, আর হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি 44 কিলোমিটার। এখনও আমাদের ডিস্টেন্স মানে বেনি যেতে এখনও আমাদের মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার লাগবে। রাস্তার কন্ডিশনটাও হরিবোল, মানে মাঝে মাঝে এত বড় বড় গচ্চা আসছে, সেই গচ্চাগুলোকে মানে একটা কাটা থেকে আর একটাতে পড়তে হচ্ছেই, এরকম একটা ব্যাপার। আর খুব জোর ঠুকছে। আর সবথেকে ভালো কথা, ভিজিবিলিটি একদম জিরো। পায়ে ঢুকে গেছে জল, করছে ছল ভেতরটা। কি করি বল। বাট সিনটা কিছু লাগছে, ভিউটা অসম ভিউ লাগছে। বাস টোটাল ল্যান্ডস্কেপটাই চেঞ্জ, একদম উঁচু পাহাড়, প্রায় নিচে, অনেকটা নিচে নেমে এসেছি। কেন হাতে হাতে তেমন ঠান্ডা লাগছে না, অফরোড হচ্ছে, বাট ভিউটা কিছু লাগছে, ভাই সাহ। পাহাড়ে মেঘ ঢুকলে এরকমই দেখতে লাগে, অনবদ্য ফিল হয়। 50 কিলোমিটার। ওকে, জায়গাটার বিউটিটা দেখো, জাস্ট বিউটি। মানে যদি এখানে মেঘ না থাকতো একটা অন্য রকমের ভিউ হতো, আর মেঘ আছে বলে একটা অন্য রকমের ভিউ। মানে এখানে ফটো তুলে ফাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর ভিউ এটা।
সিরিয়াসলি এখানে ভিডিওটা বন্ধটা করবো কি করে, বাবুসোনাও ক্যামেরা অফ করতে পারছে না, এত ফাইন লাগছে। মানে আমি রং রুট দিয়ে যাচ্ছি, বাট অসম ভিউ লাগছে বস। মাথার উপরে একদম উপর পর্যন্ত খাড়া পাহাড়, নিচে রাস্তা, আর পাশে চলে গেছে কালীগণ্ডকী নদী। ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते, জল ঢুকে গেছে জুতোতে। এই ভাই এটা দেখা যেত না, কিছু করার নেই আমার একটা। এই জন্য বলেছে সাবধান তাহাটি দুর্ঘটনা ঘটি। ক্যামেরা অফ করতে গিয়ে দুটো গচ্চায় পড়েছে ছেলে। ভাই এই কালারের গাড়ি কে চালায় ভাই, কে চালায় এই গাড়িটা কেন, এটা কেন? মানে একবার খুব মনে হচ্ছে ফিলটা বিরাট দিচ্ছে, ঠিক সেই সময় চলে আসছে একটা খলনায়ক, নয় একটা গচ্চা, নয় হয় সিঙ্গেল লেন, তেরে কুয়াশা, তেরে মেঘ, ঠান্ডা, ভাই খলনায়কে ভর্তি, যেন মনে হচ্ছে সেই একটা আমাদের মিস্টার ইন্ডিয়া বই হয়ে গেছে, সবাই সারা খলনায়ক। সরি এক্সাইটেড হয়ে পড়েছি। হ্যাঁ তারপরে ভাবে আবার মানে মা মনের সাথে ধুনোর গন্ধ হয়ে গেছে, আমাদের জুতোর জল, বড় খলনায়ক, পুরো অমরেশ পুরি হয়ে গেছে ভাই, কি লাগছে। তার মাঝখানে এই আমরা দেখতে পেয়েছি দীপিকা পাডুকোনের মতো এত সুন্দর ভিউ। সরি আলাদাই লাগছে বস, একটু ভাবুক হয়ে গেছি, বুঝতেই পারছেন। ভাবনা में बह गए थे हम। ओके चलिए चलते हैं। আমার পিছনে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা লাগছে মানে আমার যেন মনে হচ্ছে আমি ভিজে গেছে আমার পেছনটা, কিন্তু গল্পটা হচ্ছে আমি পড়েছি একটা একদম ভেতরে একটা ইনারওয়্যার আছে, তার উপরে আমার রয়েছে লাইনার, তার উপরে রয়েছে আমার রাইডিং প্যান্ট, তার উপরে রয়েছে আমার আর একটা রেনকোট, তার উপরে রয়েছে আমার আর একটা রাইনক্সের মেন রেনকোট। সেই রেনকোটগুলো পরে আমার পেছনে নাকি আমার মনে হচ্ছে আমার জল ঢুকেছে। এবার কিন্তু খলনা একটা বেশি বাড়াবাড়ি করে ফেলছে, সানি দেওয়ালের মতো উড়ে যাবো এবার আমি। রাইনক্সের রেনকোটের উপর একদম ভরসা করিনি, গোপ্রোতে ব্লুট্যাকের মাউন্টের ওপরও ভরসা করা যায়, কিন্তু এই রাইনক্সের রেনকোটের উপর একদম ভরসা করা যায় না। এত ব্রিদেবল, এত নিঃশ্বাস নেবে, বাইরে থেকে জল ভেতরে ঢুকিয়ে দেবে, এটা কোনো কথা হলো? রাইনক্স একদম মানে এই জায়গাটাতে একদম মার খেয়ে গেছে। এটা আমার কথা না বাস, সবার কথা। ভাই 40 কিলোমিটার মানে 100 কিলোমিটার মিনিট ডিস্টেন্স দেখাচ্ছিল। ওকে আমি কেন দাঁড়িয়ে আছি ওই তো, এখান থেকে বাগলুংয়ের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। তো টাইম এখন বলছে 1:13, আর টোটাল বাড়ি থেকে ট্রিপ হয়ে গেছে 1158.8 কিলোমিটার, আর হোটেল থেকে বেরিয়ে হয়ে গেছে হচ্ছে 60 কিলোমিটার। এই সত্যি কথা বলতে গেলে কি, আমাদের ইন্টারকমটা আছে বলে না এত আমরা মজা করে করে গাড়ি চালাতে পারছি, না হলে এই রাস্তাতে হ্যাঁ অবভিয়াসলি কনসেন্ট্রেশন দরকার, 100 বার দরকার, কিন্তু এই যেমন এত কিছু করছে, বাট এত কনসেন্ট্রেট করতে করতে না মাথাটা একসময় না কাজ করা বন্ধ করে দেয়। তো সেই জন্য একটু ফ্রেশন আপ দরকার, একটু ইয়ার্কি করছি, একটু ঠাট্টা করছি, সব কিছুর মধ্যে দিয়ে মিলিয়ে মিশিয়ে। এই যেমন দেখো কোথায় গুহায় ঢুকছি, কালী পুজোর গুহা, কিছু বুঝতে পারছি না, হ্যাঁ সামনে কুয়াশা। ওকে তো সেই নিয়ে একটু চালাতে হচ্ছে আর কি। তো চলো এগোই। বানজি জাম্পিংয়ের অ্যাড চারিদিকে। তো দাঁড়িয়েছিলাম জাস্ট একটা চা ব্রেকের জন্য, আর ভিউ 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 পুরো মেঘ ঢেকে গেছে, জাস্ট ঢেকে গেছে। তো বাঁদিকে চলে যাবে বাগলুং, আমরা বাঁদিক নেবো না, আমরা সোজা চলে যাবো, সোজা উঠে যাবো অ্যাকচুয়ালি। আমরা এসছি এই দিক দিয়ে, আর ও ভাই পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটার রেন কভারটা এতদিন কাজ দিচ্ছিল, হঠাৎ করে আজকে দেখছি ট্যাঙ্ক ব্যাগ পুরো ভিজে গেছে, কিন্তু ভেতরটা ভিজছে না, ভেতরটা খুব ভালো অবস্থায় রয়েছে, বাট ট্যাঙ্ক ব্যাগের ওপরটা ভিজে আসছে। এটা কীরকমের অদ্ভুত জিনিস, রাইনক্স কী করছে, কেন এত খারাপ বিল্ড কোয়ালিটি করে দিয়েছে।
তো বাঁদিকে আমাদের সেই চলছে কালীগণ্ডকী নদী, যতক্ষণ আমরা অ্যাকচুয়ালি যাব ততক্ষণ এটা চলতে থাকবে আমাদের সাথে সাথে। আর জায়গাটাকে অসামান্য লাগছে। ক্যামেরাটা কোথায় অফ করবো কোথায় অন করবো বুঝতে পারছি না, যেন অল টাইম অন করে রাখি, কিন্তু ব্যাটারিটা দেহ রেখে দেবে। তো জাস্ট হোটেল থেকে বেরিয়ে এসেছি 74 কিলোমিটার, আর বাজে এখন পাক্কা 2টো। আর এখান থেকে এখনো পর্যন্ত ডিস্টেন্স আমাদের বলছে মোটামুটি 25 কিলোমিটারের কাছাকাছি। বেনি 25 কিলোমিটার। এই তো টক দই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, না পা ফেলা যাবে না। মুস্তাং বস, মুস্তাং। সবটা কি ভালো রাস্তা থাকবে? একদমই না। ওকে, ইনক্লাইন বা ওকে। আচ্ছা, বৃষ্টি হলে যেমন অসুবিধাটা হয় আর কি, পুরো মাঠগুলো ধুয়ে গিয়ে একদম স্লাসি রোড হয়ে গেছে। আচ্ছা, মাঝখানটা কিন্তু অনেকটা ডিপ আছে, দেখে আসবি। চল, আচ্ছা, পুরো ভিউটা সামনের গার্ড করে দিয়েছে, গাড়িটাকে একটু এগোতে দিই। ওকে, রিদমে তুলতে হবে বস, চলো। আমি যাও ডান দিকের রাস্তাটা দেখতে পাইনি, ভালো ছিল। আমি নিচের খাদ দিয়েটা দেখছি। চলো 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 কাকা, চলো। দাঁড়িয়েছিলাম এখানটা একটু ফটোশ্যুট করতে, আর টাইম এখন ঘড়ি ভেতরে ঢুকে, সরি, টাইম এখন মোটামুটি কটা বাজে রে ভাই? 2:55। আর এখনও আমরা বেনি ঢুকিনি, বেনি ঢুকতে এখনও টাইম আছে, মোটামুটি 1 ঘন্টা বলছে। তো চলো এগোনো যাক, কিন্তু ল্যান্ডস্কেপটা ছেড়ে না এগোতে। ভাই ঢুকে গেছি ভাই, মাটিতে স্ট্যান্ডটা ছিল তো, ল্যান্ডস্কেপটা ছেড়ে না এগোতে ইচ্ছা করছে না। সম্ভবত ওই দিকে একটা রাস্তা আছে, মানে এদিক দিয়েও গিয়ে উপরে উঠতে হবে সম্ভবত। তো এটাকে সোজা। চলে আসো, ঠিক আছে, দেখা যাক না। হাই, ওকে, 12 কিলোমিটার পর আমাদের আপ সাইডে উঠতে হবে। ভাই কি লাগছে, ম্যামথ পাহাড়, বড় পাহাড়। পাহাড়ে দেখতে গিয়ে আমি জলে ঢুকে গেছি। ওকে, নো প্রবলেম, আলাদাই লাগছে। যারা যারা এই জিনিসটাকে ফিল করতে চাও না, এই জায়গাটাকে ফিল করতে চাও, অবভিয়াসলি বলবো এইসব ভিডিওতে জাস্ট একটা ঝলক দেখায়, ভিডিওতে কিচ্ছু বোঝা যায় না। এইখানে এসে ফিল করো এই জায়গাটা, এই চ্যালেঞ্জেসগুলোকে ফেস করো, এই সিনিক বিউটিগুলো, তবেই তোমাদের কাছে আরও সৌন্দর্য আর রোমাঞ্চকর হয়ে উঠবে। জাস্ট অসাম বস, হেভি লাগছে, হেভি। তো এখনকার স্ট্যাটাস হচ্ছে এই, আছি দাঁড়িয়ে, এখানে ট্রাক লোড হচ্ছে। আর পুরো রাস্তা আপাতত, যেহেতু পুরো শুধুমাত্র একটা গাড়িই যাবে, তো আমরা আপাতত দাঁড়াতে হয়েছে। তো একটা মিস্টেক হয়েছে। তো আমাদের বেনি দেখাচ্ছিল এখনও প্রায় 13 কিলোমিটার দূরে, কিন্তু বেনি শহরটা অলরেডি আমরা ক্রস করে এসেছি। তো যেহেতু বেনি আমরা ক্রস করে গেছি, তো আমাদের এখানে লাস্ট পেট্রোল পাম্প, অ্যাকচুয়ালি লাস্ট পেট্রোল পাম্প বেনিতে নয়, বেনি থেকে আরও 40 কিলোমিটার এগিয়ে, মানে আমাদের মুক্তিনাথের দিকে আছে। তো আমরা সেই রিস্কটা আর নিতে চাইনি। যদি এখন পেট্রোল না পাওয়া যায় ওখানে, কিন্তু আমাদের রীতিমতো প্রবলেমে পড়তে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, যে ম্যাপে যে বেনি শহরটা মানে শো করছে, আর যেটা অ্যাকচুয়ালি বেনি, মানে আমরা যেখানে
যাচ্ছি আর কি, সেটা কিন্তু 12 কিলোমিটার দূরে। এবার 12 কিলোমিটার দূরে এটা কি গুগল ম্যাপ অনুযায়ী প্রবলেম করেছে, মানে নেট অনুযায়ী, ইন্টারনেট অনুযায়ী প্রবলেম করেছে, নাকি লোকেশানটাই আলাদা, সেটা কিন্তু একটু কসাস থাকতে হবে তোমরা যারা আসছো তাদের জন্য। সত্যি কেমন ভাই, একটা অদ্ভুত পেট্রোল পাম্প ভাই। ভাই শুধু লিটার দেখে এখানে ডে হয়ে যায়, ক্যালকুলেশন হয়ে যায়। ओके कितना 645 3 645 ओके অদ্ভুত টাইপের পেট্রোল পাম্প ভাই, মুখেই বলে দিল। তো টাইম এখন বাজে হচ্ছে কটা বাজে রে? টাইম এখন 5টা বাজতে 5। ওটাই নেপালি টাইম, আর ইন্ডিয়ান টাইম এখন বলছে মোটামুটি 4:45। তো এখান থেকে আমাদের খাওয়া হলো এই মাদারল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা দুটো করে অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছি, যাতে খিদেটা একটু ওপরে কম পায়। তো চলো, এখানে ইন্ডিয়ান কারেন্সি নিল, তো এখানে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের বিল হয়েছে 400 টাকা। তো চেষ্টা করছি আমরা সব কিছু ইন্ডিয়ান কারেন্সিতে করার, তার কারণটা হচ্ছে ওপরে নেপালি কারেন্সি একটু ক্রাইসিস আমাদের পড়তে পারে। তো চলো, এখান থেকে তাতোপানির ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। টাইম বলছে লাগবে ওই 13 কিলোমিটার, আর তার টাইম মোটামুটি ওই লাগবে আধ ঘন্টার মতো। আর এখান থেকে আমাদের ঘাসার ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। গুগল বাবাজি বলছে এখান থেকে লাগবে আমাদের 1 ঘন্টা 14 মিনিটের মতো। তো আপাতত আমরা এখনও ডিসাইড করিনি কোথায় থাকবো না থাকবো, তো এগিয়ে যাই, যতটা যেতে পারবো, ডে লাইট যতটা থাকবে এবং যতটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো ততটা আমরা এগোবো। পাহাড়টা সামনের কি ম্যামথ বড় লাগছে, ও ভাই সাহ প্রচুর বড় পাহাড় লাগছে। তো চলো এগোনো যাক। ক্যামেরাটা অফ করতে মন চাইছে না, যা ভ্যালি পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। টোটাল হোটেল থেকে হয়ে গেছে 103 কিলোমিটার। আর সামনে সবার ফার্স্টে পড়বে হচ্ছে তাতোপানি। তো ব্যাপারটা সবাই আশা করি জানো, যেখানে একটা হট স্প্রিং বা ন্যাচারাল হট স্প্রিং রয়েছে, সেই জন্যই অ্যাকচুয়ালি জায়গাটার নাম তাতোপানি। ওয়েদার যা শুনছি মোটামুটি বা যা দেখছি, কাল থেকে ওয়েদার ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জানি না সেটা কতটা ফ্রুটফুল, বাট একটা সম্ভাবনা রয়েছে। তো সেটাকে যদি আমরা ধরে এগিয়ে চলি, তো আমাদের জার্নি ঠিকঠাকই রয়েছে আপাতত। কালীগণ্ডকী রিভার বা কালীগণ্ডকী নদীটাকে কিছু লাগছে, যেমন ফ্লো আছে তেমন সুন্দর। টেরেন্সটা দেখো একবার জাস্ট, আমি মাথা তুলতে পারছি না, রোডে কনসেন্ট্রেট করতে হচ্ছে বলে, মানে পাহাড়টার মাথাটা দেখার জন্য আমাকে জাস্ট মাথাটা উপর দিকে তুলে দেখতে হচ্ছে, এত উঁচু পাহাড়টা। ভ্যালিটা অদ্ভুত রকমের সুন্দর, আর যেন মনে পুরো একা। আরে ভাই, প্রত্যেকটা বাঁকে একটা করে সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, যেমন মেঘগুলো জমে আছে কি সুন্দর দেখো। পাহাড়ের খাঁজে হালকা করে মেঘ জমে আছে। তো এখন প্রায় বেজে গেছে 5টা, আর সন্ধে একেবারে হয়ে এসেছে। ভিজিবিলিটি এখনও রয়েছে যদিও, তো কোনো অসুবিধা এখনো হচ্ছে না। চারিদিকের ভিউটা দেখে না জাস্ট মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, বাড়ি বানাই আর থেকে যাই। তারপরে আবার মনে পড়ে না, আমাদের ইন্টারনেট লাগেগা, हमको इंटरनेट लगेगा, वाईफाई लगेगा, खाना डिलीवरी लगेगा, ज़ेप्टो जोमेटो लगेगा। तो আবার ব্যাক টু হোম, রিয়ালিটিতে ফিরে এসো বাবা। তো যাই হোক, এখান থেকে আর তাতোপানির ডিস্টেন্স মোটামুটি ওই 5 থেকে 6 কিলোমিটার, এসেই গেছি তাতোপানি। আর ভিউটা অসম ভিউ, অসম। যদি পসিবল হয় আসার সময় এখানে ফটো তুলবো, অসম ভিউ।
একবার তো এসো লাইফে মুক্তিনাথ, একবার এসো। এইসব ভিউগুলো কবে দেখবে? ঘরে বসে বসে দেখাটা ইম্পসিবল। এই টিভিতে মোবাইলে দেখে কিচ্ছু হবে না। বেরিয়ে পড়ো, এসো বাইরে বেরো। ঠান্ডা খাওয়া। First glimpse of snow-capped mountain range সামনে। জাস্ট ক্যামেরায় জিনিসটাকে দেখো একবার। फिर से लैंडस्लाइड जोन, वाह। ओके, কোন দিকে দেখবো বুঝতে পারছি না। বাঁ দিকে ডান দিকে স্নো ক্যাপ আর নিচে অফ রোড। ওকে, আমাকে তো ভাই ওপর দিকে টানছে ভাই। তো ওয়েলকাম টু তাতোপানি। এসে গেছি তাতোপানির এই যে গেস্ট হাউস স্টার্ট এখান থেকে। অ্যাকচুয়ালি ন্যাচারাল হট স্প্রিংটা একটু সামনে আছে। यस, आप भी नहा सकते हो यहाँ पे। হ্যাঁ, 5:25 আর আমরা কটন ব্রো হয়ে গেছি, মানে একদম অফরোড আর অফরোড। তাতোপানি ক্রস করেছি, জাস্ট 2 কিলোমিটার হয়েছে, তারপর থেকেই অফরোড স্টার্ট। আবার সুন্দর রাস্তা, ক্যা বাত। অফরোড চলছে এখনো। ঘাসা মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স আছে। ঘাসাতে আমাদের এখনো পারমিট শো করাতে হবে। আর এখনো অফরোড চলছে ভাই। এ তো ভাই নদী ভাই। ওকে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, নদী। আমার পায়ের মধ্যে অলরেডি সমুদ্র হয়ে গেছে, আবার নদী, আবার একটু ভালো প্যাচ, মানে এরকম মিক্সিং চলছে। খারাপ প্যাচ, একটু ভালো প্যাচ, একটু মিক্সিং চলছে। তার উপরে খলনায়ক হয়ে গেছে আমাদের বৃষ্টিটা। কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। বাদিকটা পুরো ল্যান্ডস্লাইড জোন। এরকম কত ল্যান্ডস্লাইড জোন পেরিয়ে। কে বলেছে মাস্তাংয়ের অফরোড নেই? ওয়েলকাম টু মাস্তাং হাবিবি, ওয়েলকাম টু মাস্তাং। One eternity later. তো বাজে এখন পাক্কা 9টা, আর আমরা অ্যাকচুয়ালি এই ডাইনিং এরিয়া। ভাই ঠান্ডা লাগছে, বহু ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, রীতিমতো ঠান্ডা লাগছে। আর মানে একটা ইন্টারনাল কাঁপুনি দিচ্ছে। বাট এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, আর অনেক কিছু প্লাস পয়েন্ট আছে এখানে। আমি সব কিছু রুমে গিয়ে বলছি। আর এইখানে আমরা অর্ডার করেছি হচ্ছে এই যে আবার একবার নুডলস। তো এটার প্রাইস আমাদেরকে বলা হয়েছে 75। এবার 75 নেপালি না 75 ইন্ডিয়ান, ডাজন্ট ম্যাটার। তো খাবো আগে, খেয়ে এখান থেকে আমাকে রুমে যেতে হবে। কিছু বক্তব্য হচ্ছে ঠান্ডায় পুরো অবস্থা ফিনিশ। আর সবথেকে বড় কথা, আমার যে কাশিটা হচ্ছে, আমার কথা বলতে জন্য অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি ওর কাশি নিয়েই আমাদের ইন্ডিয়া থেকে এনেছে। তো এখানে সবাইকে কাশি ছড়াচ্ছে আর কি, সবাইকে ছড়িয়ে দিয়ে যাবে চিন্তা ভাবনা করেছে। তো আপাতত খাওয়ায় কনসেন্ট্রেট করি, দেন রুমে গিয়ে আরও বাকি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাই। তো এই হচ্ছে রুম। বাবুসোনা অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে এদিকে বাথরুমটা বেশ ছিমছাম। আর এখানে আমাদের সমস্ত ভেজা জিনিস ঝুলছে, মানে অ্যাকচুয়ালি রেনকোট সমস্ত কিছু ভিজে গেছে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, বাবুসোনার ব্যাগের মধ্যে দিয়ে জল ঢুকে রীতিমতো সমস্ত জামাকাপড় ভিজিয়ে দিয়েছে। আমার অতটা হয়নি, বাট আমার ট্যাঙ্ক ব্যাগে কিছুটা জল ঢুকেছে। বৃষ্টি কনস্ট্যান্ট সকাল থেকে পেয়েছি, তোমরা তো ভিডিওতে দেখলেই কনস্ট্যান্ট সকাল থেকে বৃষ্টি পেয়েছি। মানে ইভেন কালকে কী হবে সেটাও জানি না। তো যেটা বলার, এই রুমটা, এই পুরো রুমটা আমি
আমরা পেয়েছি হচ্ছে 150 নেপালিতে, 1,500 নেপালিতে। আর এখানে আমরা যে খাবারটা খেলাম সেটাও খুবই সস্তায়, 75, মাত্র 75। সেটা নেপালি কি ইন্ডিয়ান সেটা বলতে পারছি না, সেটা কালকে আমরা জানতে পারবো। তো যাই হোক, যেটাই হোক, বাট অনেক কম এই জায়গায়, যেখানে মোটামুটি মাস্তাঙ্গের এরম জায়গাতে যেখানে রুম রেন্ট প্রায় 2000 থেকে স্টার্ট হচ্ছে, 2000, কোনো জায়গায় 3000, কোনো জায়গায় 3500, 4000 চলে যাচ্ছে। সেখানে আমরা এত সস্তায় অ্যাকোমোডেশন পেয়েছি, মানে জাস্ট মানে অবিশ্বাস্য। আমি গোটা ডিটেলস, এই হোমস্টের গোটা ডিটেলস বা এই হোটেলটার গোটা ডিটেলস আমি দিয়ে দিলাম, তোমরা দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো। বা এইখানে দিয়ে তোমরা যারা যাবে, কালো পানি জায়গাটার নাম, এই কালো পানির ওপর দিয়ে যারা যাবে তারা অবভিয়াসলি এই লেফট সাইডে এই হোটেলটা দেখতে পাবে। আর তো কিছু বলার নেই, রাত্রি অনেকটাই হয়ে গেছে। তো যারা ব্লগটা দেখলে তো একটু যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। আর যদি একটু ইন্সপায়ার করতে চাও ভাইদের, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্টটাও কিন্তু করে যেও। আর বন্ধুদের সাথে শেয়ার কিন্তু মাস্ট করতে কিন্তু হবেই। আর নতুন হাইপ, একটুখানি হাইপ দিয়ে দিতে হবে, আর কিছুই না, জাস্ট একটু হাইপ। তো গুড নাইট, আজকে আর কিছু নেই। গুড নাইট ফ্রম কালোপানি, মাস্তাং, নেপাল। টাটা।